হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ের যে সমস্ত আপকামিং পরীক্ষা রয়েছে, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএসএসএল, এমটিএস, তোমাদের জিডি কনস্টেবল এবং পুলিশ পরীক্ষার কনস্টেবল এবং এসআই পরীক্ষা 2025-এ কিন্তু সবগুলোই আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অলরেডি কিন্তু অনেক পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন পড়ে গিয়েছে এবং তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত মামলা চলছে, সেইটা নিষ্পত্তি হলেই একের পর এক পরীক্ষা কিন্তু চলে আসবে। তো এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকদিন প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার প্রস্তুতি যেন না কোনো রকম গ্যাপ পড়ে। এবং সেইটাকে লক্ষ্য করে সিআরপি একাডেমি প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আসছে, সাথে এক্সট্রা নোটস, যেখানে জিকে যুদ্ধ সিরিজের মাধ্যমে জিকে সেরা প্র্যাকটিস আমরা করছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, ইউনিয়ন সিভিল কোড অর্থাৎ ইউসিসি কার্যকর করার জন্য কোন রাজ্য ভারতে প্রথম হতে চলেছে? অর্থাৎ নিচের কোন রাজ্য প্রথম ইউসিসি কার্যকর করতে চলেছে? চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ইউসিসি কার্যকর করার জন্য প্রথম রাজ্য হতে চলেছে এবং ইউসিসির যে আর্টিকেল পরীক্ষায় আসতে পারে, যে আর্টিকেল, সংবিধানের কত নম্বর আর্টিকেল, সেটা হচ্ছে 44। কার আন্ডারে রয়েছে? এটা রয়েছে ডিপিএসপির আন্ডারে। ডিপিএসপির আন্ডারে ডিপিএসপির পার্ট কত? পার্ট 4। ঠিক আছে, পার্ট 4, আর্টিকেল 44-এ ইউসিসি লেখা রয়েছে। উত্তরাখণ্ডের বর্তমান সিএম কে রয়েছেন? পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে পুষ্কর সিং ধামি। এবং গভর্নর বা রাজ্যপাল কে রয়েছেন? তিনি হচ্ছেন গুরমিত সিং। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভ্যাকসিন উন্নয়নে অবদানের জন্য কাকে 2025 সালের জন্য আইএনএসএ ফেলোশিপ দেয়া হয়েছিল বা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভিভিআই করবে। ভ্যাকসিন উন্নয়নে অবদানের জন্য কাকে 2025 সালের জন্য আইএনএসএ ফেলোশিপ দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর কৃষ্ণ এলা। তো ডক্টর কৃষ্ণ এলা কে? তিনি হচ্ছেন ভারত বায়োটেক, ভারত বায়োটেকের কি প্রতিষ্ঠাতা। এবং কোভিডের সময় কোভ্যাক্সিন প্রচুর পরিমাণে এই ইনস্টিটিউট তৈরি করেছিল, তো সেই সবের জন্যই এই ফেলোশিপটা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্য রেকর্ড পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি 2024-25 সালের জন্য জিতেছে? তো কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। এবং বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? প্রত্যেকেই জানো আশা করছি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ভিভিআই করবে। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন 2025-এ পুরুষদের একক শিরোপা নিচের কোন ব্যাডমিন্টন প্লেয়ার জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভিক্টর অ্যাক্সেলসন। এবং ভিক্টর অ্যাক্সেলসন কোন দেশের প্লেয়ার? তিনি হচ্ছেন ডেনমার্ক, ডেনমার্কের প্লেয়ার। এবং দেখো, আনসে ইয়াং, তিনি হচ্ছেন মহিলা একক শিরোপা জিতেছেন এই ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন 2025-এ। এবং তিনি কোন
দেশের প্লেয়ার দক্ষিণ কোরিয়া। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। সাথে তোমাদের প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 80টা প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে। এছাড়া সামনেই তোমাদের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, তার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, এবং রেলওয়ের যে পরীক্ষা রয়েছে গ্রুপ ডি, আরপিএফ, এনটিপিসি পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ একদম সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নিতে শুরু করে দাও। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? এটাকে ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, জাপান। জাপানের যে পার্লামেন্ট বা সংসদ রয়েছে সেটি ডায়েট নামে পরিচিত। দেখো বিশ্বের বিভিন্ন দেশের সংসদের কি কি নাম রয়েছে সেগুলো একটু দেখে নেব। বাংলাদেশের সংসদ জাতীয় সংসদ নামে পরিচিত, পাকিস্তানের সংসদ সেনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত, আফগানিস্তানের সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত, তারপর দেখো শ্রীলঙ্কার সংসদ পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা নামে পরিচিত, মালদ্বীপের যে সংসদ সেটা পিপলস মজলিস নামে পরিচিত, জাপানের সংসদ ন্যাশনাল ডায়েট নামে পরিচিত, সিঙ্গাপুরের সংসদ পার্লামেন্ট নামে পরিচিত রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার যে সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামে পরিচিত, দক্ষিণ কোরিয়ার সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত, ইসরায়েলের সংসদ ন্যাসেট নামে পরিচিত, সিরিয়ার সংসদ মজলিস আল শাব নামে পরিচিত, ইজিপ্টের সংসদ মজলিস আল নয়াব নামে পরিচিত, নাইজেরিয়ার সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত এবং দক্ষিণ আফ্রিকার যে সংসদ সেটি পার্লামেন্ট নামে পরিচিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এক্সট্রা নোটসগুলো খুব ভালোভাবে দেখবে, শুধুমাত্র প্রশ্ন নয় এক্সট্রা নোটসেও তোমরা এখান থেকে অনেক তথ্য জানতে পারবে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে সেই তথ্য উপর বেস করে প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। 6 নম্বর প্রশ্ন, কত তারিখে জাতীয় সংহতি দিবস পালিত হয়? জাতীয় সংহতি দিবস অর্থাৎ ন্যাশনাল ইউনিটি ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 31শে অক্টোবর। দেখো এই দিনটি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী হিসাবে চিহ্নিত। দেশকে একত্রিত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় ঐক্য দিবস তার জন্মদিনটিকে পালন করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী নিচের কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশানে পুরুষপুর। পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী। কর্ণ সুবর্ণ এটা ছিল শশাঙ্কের রাজধানী। শশাঙ্কের রাজধানী। উজ্জয়িনী দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, নেক্সট দেখো কিছু তথ্য দেখো। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কজুলু কথিসেস। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। কুষাণ সাম্রাজ্য ছিল প্রথম খ্রিস্টীয় শতাব্দীতে মধ্য এশিয়ার ব্যাকট্রিয়া এবং স্কাইথিয়া অঞ্চলে গড়ে ওঠা একটি মিশ্র চীনা ব্যাকট্রিয় সাম্রাজ্য। 8 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের রাজধানীর নাম কি?
সঠিক উত্তর হবে অপশন এ হ্যানয়। হ্যানয় হয়ে যাবে ভিয়েতনামের রাজধানীর নাম। অসলো কোন দেশের রাজধানী? নরওয়ের রাজধানী অসলো। হারারে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের রাজধানী হারারে। সিওল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী হয়ে যাবে কি? সিওল। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, একটা ইজি প্রশ্ন রয়েছে যার উত্তর সকলেই তোমরা করতে পারবে। প্রফেসর শঙ্কুর চরিত্রটির স্রষ্টা নিচের কোন সাহিত্যিক? কিছু প্রশ্ন সোজা, কিছু প্রশ্ন মডারেট, কিছু প্রশ্ন কঠিন, সব রকম মিলিয়ে মিশিয়েই সেট তৈরি করা হচ্ছে একদম পরীক্ষার মতো করে। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশনে সত্যজিৎ রায়। দেখো, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্প বিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, তুজুকি জাহাঙ্গীর নিচের কোন ব্যক্তির লেখা? তুজুকি জাহাঙ্গীর নিচের কোন ব্যক্তি লিখেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাহাঙ্গীর নিজেই এটা লিখেছেন। এটা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী। ওকে, দেখো ডিটেলস। দেখো, মুঘল যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তির ব্যাপারে একটু দেখে নেব। বাবর নামা এটা লিখেছেন বাবর নিজে, এটা বাবরের হচ্ছে নিজের যে আত্মজীবনী, এটাকে বলা থাকে তুজুকি বাবরি। হুমায়ুন নামা এটা লিখেছেন গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুনের বোন, তো দাদার জীবনী তিনি লিখেছিলেন। নেক্সট দেখো, আইনি আকবরী এবং আকবর নামা এই দুটো গ্রন্থ লিখেছেন আবুল ফজল। তুজুকি জাহাঙ্গীরি লিখেছেন জাহাঙ্গীর নিজে। পাতসানামা লিখেছেন আব্দুল হাকিম লাহোরী, এবং এটা হামিদও বলা হয়ে থাকে অনেক সময়, আব্দুল হামিদ লাহোরী। এবং আলমগীর নামা এটা লিখেছেন মির্জা মোহাম্মদ কাজিম। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটাকে ভিভিআই করবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 11 নম্বর প্রশ্ন, কফি বন্দর কাকে বলা হয়? কফি বন্দর নিচের কোনটিকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, রিও ডি জেনিরো। ঠিক আছে, এবং এটি অবস্থিত রয়েছে কোথায়? ব্রাজিল। ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ শহর, এবং পরীক্ষায় মনে রাখবে আসে কফি উৎপাদনে, কফি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কার? ব্রাজিলের। এবং ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ যে বন্দর রিও ডি জেনিরো, সেটি কফি বন্দর নামেই পরিচিত, অর্থাৎ প্রচুর পরিমাণে কফি এক্সপোর্ট হয় সারা পৃথিবীতে এইখান থেকে। এছাড়াও বিভিন্ন জায়গার উপনাম সম্পর্কে একটু তথ্য আমরা দেখে নেব। লবঙ্গ দ্বীপ বলা হয় তাকে মাদাগাস্কারকে। চিনির পাত্র বলা হয় কিউবা শহরকে। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেরিকে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। কফি বন্দর বলা হয় তাকে রিও ডি জেনিরোকে। দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে। পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে। বাতাসের শহর বলা হয় শিকাগোকে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। এবং সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। 12 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, বিম্বিসার।
বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অজাতশত্রু এবং শেষ রাজা ছিলেন নাগদশা। মহাপদ্মনন্দ ইনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। সিংহ বিষ্ণু ইনি ছিলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ওকে, 13 নম্বর প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টি হয় নিচের কোন ঢালে? পর্বতের কোন স্থানে শৈলক্ষে বৃষ্টি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি। 14 নম্বর প্রশ্ন, ইক্তা প্রথা কে প্রবর্তন করেছিলেন? ইক্তা প্রথা নিচের কোন সম্রাট প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। 15 নম্বর প্রশ্ন দেখো, দ্য ক্যান্টারবেরি টেলস বইটির লেখক নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক? সঠিক উত্তর হবে অপশন এ, চসার দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন, বিখ্যাত গ্রন্থ। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ বই এবং লেখক সম্পর্কে একটু তথ্য দেখো। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন জিওফ্রে চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। তারপর দেখো গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। 16 নম্বর প্রশ্ন, খারিফ শস্য কোন সময় বপন করা হয়? নিচের কোন মাসে? সঠিক উত্তর হবে অপশন সি, খারিফ শস্য জুন থেকে জুলাই মাসে বপন করা হয়ে থাকে। দেখো রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। রবি শস্য বপন করা হয় অক্টোবর থেকে নভেম্বর মাসে। রবি শস্যের উদাহরণ হলো গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বার্লি, মুগ, মুসুর, ছোলা, মটর, মূলা, পালং ইত্যাদি। আর খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে। খারিফ শস্যের উদাহরণ হলো আমন ধান, ভুট্টা, পাট, তুলা, জোয়ার, বাদাম, বাজরা, লঙ্কা, বেগুন, লাউ, কুমড়ো, শসা, ঝিঙে, পটল, পুঁইশাক ইত্যাদি। অর্থাৎ গরমকালে যে সমস্ত শস্য সেগুলো হচ্ছে খারিফ শস্য, আর শীতকালে যে সমস্ত শস্য সেগুলো হচ্ছে রবি শস্য। এটা একটা শর্টকাট হিসাবে তোমরা মনে রাখতে পারো। 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ হতো নিচের কি রকম, কোন কালারের? সঠিক উত্তর হবে অপশন বি, কালো কালারের দেখা যেত। 18 নম্বর প্রশ্ন, একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? তো জোয়ার এবং ভাটার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, 6 ঘন্টা 13 মিনিট। আর যদি প্রশ্ন করে দুখানা জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, সেটা হবে 12 ঘন্টা 26 মিনিট। 19 নম্বর প্রশ্ন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট রোগটি ঘটে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ সম্পর্কে। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে। বেরি রোগটি ঘটে থাকে ভিটামিন বি ওয়ান এর অভাবে। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে।
বড়দের অস্টিও ম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে। এছাড়া ছোটদের মধ্যে রিকেট রোগটি দেখতে পাওয়া যায়। বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ই এর অভাবে। রক্তক্ষরণ বা হ্যামারেজ এই রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন কে এর অভাবে। 20 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত মাটিকে কি বলা হয়ে থাকে? গঙ্গা সমভূমির নবীন যে পলি মাটি সেটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, খাদার বলা হয়ে থাকে। ভাবর, ভাবর হচ্ছে হিমালয়ের শিবালিক পার্বত্য অঞ্চলের পাদদেশের মৃত্তিকা, তাকে বলা হয় থাকে কি? ভাবর। আচ্ছা, ভাঙর, ভাঙর হচ্ছে গঙ্গা সমভূমির পুরাতন মাটি, পুরাতন পলি মৃত্তিকা। খাদার হচ্ছে যেমন নদীন পলি মৃত্তিকা, এটা হচ্ছে পুরাতন পলি মৃত্তিকা। আর ভুর হচ্ছে কি? গঙ্গা সমভূমির পশ্চিমাংশে, ঠিক আছে, যেখানে রাজস্থান, পাঞ্জাব এই সমস্ত অঞ্চল রয়েছে, সেখানে পশ্চিমাংশে বালুকাময় মৃত্তিকা রাজস্থানে বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির নিচের কোন সম্রাট নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। দেখো, কোণারকের সূর্য মন্দির 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাষা গঠিত রাজ্য নিচের কোনটি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, দেখে নাও, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ভাষা ভিত্তিক গঠিত রাজ্য এবং এটা 1 অক্টোবর 1953-তে গঠিত হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রা? তো সঠিক উত্তর হবে অপশন বি, জাপান। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন আর চীনের মুদ্রা উয়ান। ইন্দোনেশিয়ার যে মুদ্রা নাম সেটা হচ্ছে রুপিয়া, ঠিক আছে, রুপিয়া। রুপিয়া নামেই পরিচিত ইন্দোনেশিয়ার মুদ্রা, অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান রুপিয়া নামে পরিচিত। এবং ইসরায়েলের যে মুদ্রা নাম সেটা হচ্ছে সেকেল। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়? নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর? মনে করে দেখো, 26শে নভেম্বর 1949 সালে কি হয়? সংবিধান গৃহীত হয়েছিল এবং সেই জন্য 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হয়ে থাকে। 25, একটি মুদ্রার অবমূল্যায়ন মানে কি বোঝায়? 4টি অপশন রয়েছে। আন্তর্জাতিকভাবে লেনদেন হওয়া, প্রধান মুদ্রা তুলনায় বর্তমানের মূল্য হ্রাস, আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল্য খুঁজতে অনুমতি দেওয়া, নাকি পূর্ব নির্ধারিত পণ্যের ঝুড়ির মূল্যের আন্দোলনের সাথে মুদ্রার মান নির্ধারণ করা, নাকি আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সাথে বহুপাক্ষিক পরামর্শে মুদ্রার মূল্য নির্ধারণ করা। তো সঠিক উত্তর হবে অপশন এ, আন্তর্জাতিকভাবে লেনদেন হওয়া প্রধান মুদ্রার তুলনায় বর্তমানে মূল্যর হ্রাস হওয়া। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন বলতে বিদেশি মুদ্রা
বা মানের সাপেক্ষে একটি দেশের টাকার মূল্যের নিম্নগামী সমন্বয়কে বোঝাতে। অর্থাৎ টাকার বা কোনো একটা মুদ্রার যে ভ্যালুয়েশন সেটা তো যখন ইন্টারন্যাশনাল সাপেক্ষে কমে যায়, অন্য দেশের মুদ্রা তুলনায় কমে যায়, সেটাই হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। 26, বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী দিয়েছিলেন। এবং কখন? বরদলি সত্যাগ্রহের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা দেয়া হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা হয় কখন? 1928 সালে গুজরাটে। 27 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, এনিয়াক। এনিয়াক হয়ে যাবে বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম। 28 নম্বর প্রশ্ন, দেখো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সম্পর্কে একটু তথ্য থেকে নেব, কোন কোন রাজ্যে অবস্থিত। সোনাই রূপাই অভয়ারণ্য আসামে অবস্থিত। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আচানা কামার অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত। ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত। মালাবার যে অভয়ারণ্য সেটি কেরলে অবস্থিত রয়েছে। ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া আরো কিছু তথ্য রয়েছে, দেখো গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এটা অবস্থিত রয়েছে গুজরাটে। দান্দেলি অভয়ারণ্য অবস্থিত রয়েছে কর্ণাটকে। পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত রয়েছে কেরলে। 29, সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করে? সঠিক উত্তর হবে অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। 30 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, লোহা। দেখো হিমোগ্লোবিন একটি মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায় পাওয়া যায়। 31 নম্বর প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম গ্রন্থি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, যকৃৎ। 32 নম্বর প্রশ্ন, পারসেক এককটি কি, পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, মহাকর্ষীয় দূরত্ব মাপা হয়। অর্থাৎ মহাকাশের বিভিন্ন বস্তুর মধ্যে যে দূরত্ব সেগুলো মাপা হয়ে থাকে পারসেক একক দিয়ে। গুরুত্বপূর্ণ তথ্য দেখো, 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ। আর যদি আমরা এটাকে মিটারে করতে চাই তাহলে হবে 3.086 ইন্টু 10⁻16 মিটার, অর্থাৎ 10 এর উপর 16টা শূন্য। ঠিক আছে, এত মিটার। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম। 33 নম্বর প্রশ্ন, পিতল ধাতু সংকরের উপাদানগুলি হলো কি কি? সঠিক উত্তর হবে অপশন এ, কপার ও জিঙ্ক। কপার এবং জিঙ্ক দিয়ে পিতল ধাতু তৈরি হয়ে থাকে। এবং কপার ও টিনের সংকর ধাতু হলো কাঁসা। ঠিক আছে, নেক্সট 34, দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলবো?
দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। যখনই পারমাণবিক সংখ্যা সমান হবে তার মানে প্রোটন সংখ্যা সমান, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি আইসোটোপ। আইসোবারের ক্ষেত্রে কি হয়? ভর সংখ্যা সমান হবে। আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে। ওকে, নেক্সট দেখো, একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যথাক্রমে হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন বা ডয়টোরিয়াম এবং টিট্রিয়াম, অর্থাৎ H11, 1H2, 1H3। দেখো মাথার গুলোকে বলা হয় ভর সংখ্যা, তো ভর সংখ্যাগুলো সব আলাদা কিন্তু নিচে দেখো সকলেরই 1 রয়েছে, তাহলে পারমাণবিক সংখ্যা সমান, তো এদের আমরা কি বলবো? আইসোটোপ। তারপর দেখো, যে সব মৌলের পরমাণুগুলির ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদের আইসোবার বলবো। অর্থাৎ ধরো এক্স এবং ওয়াই রয়েছে, এদের দুজনেরই মাথায় 40 করে রয়েছে কিন্তু নিচে রয়েছে একজনের 19 আর একজনের 20। তার মানে কি মাথার গুলো সমান রয়েছে কিন্তু কি পারমাণবিক সংখ্যা 19 এবং 20 আলাদা রয়েছে, তো এইটা হয়ে যাবে এক্স এবং ওয়াই, এরা হচ্ছে কি একে অপরের আইসোবার। আর যেসব মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদের আইসোটোন বলে। ওকে, নেক্সট 35 নম্বর প্রশ্ন, কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে সেই ঘটনাকে কি বলে? কোনো কঠিন পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি, যদি সেটা উত্তপ্ত হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে সেই ঘটনাকে আমরা কি বলবো? প্রথমে আমরা জানি কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরল হয়, তরল থেকে তারপরে বাষ্পে পরিণত হয়, কিন্তু ডাইরেক্ট যদি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এরকম ব্যাপার বলা থাকে ঊর্ধ্বপাতন, ইংরেজিতে কি বলা থাকে? সাবলিমিশন। ওকে, সাবলিমিশন বলা হয় তাকে। যেমন উদাহরণ কার ক্ষেত্রে হয়? কর্পূর, কর্পূর বা কর্পূর অনেকে বলে, ঠিক আছে, যাই হোক। নেক্সট 36, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর অপশানে হেপারিনের উপস্থিতিতে। 37, মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি বক্সিং। ঠিক আছে, তো মহিলাদের নামই বলে দিই, ভারোত্তোলনের সাথে যুক্ত মীরাবাই চানু, ব্যাডমিন্টনের সাথে পিভি সিন্ধু, শুটিং এর সাথে মনু ভাকর, এবং তিনি মণিপুরের বাসিন্দা, অর্থাৎ এই মেরি কম তিনি মণিপুরের বাসিন্দা। 38, রমের পুরো নাম কি? চারটি অপশন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, রুট অনলি মেমোরি নাকি র্যাড অনলি মেমোরি। তো সঠিক উত্তর হবে অপশন বি, রিড অনলি মেমোরি হয়ে যাবে রমের ফুল ফর্ম। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম আমরা দেখে নেব কম্পিউটার সংক্রান্ত। ডিবিএমএস এর ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যান এর ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক, সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পিডি এর ফুল ফর্ম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক এবং ডাব্লিউডাব্লিউডাব্লিউর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 40 নম্বর প্রশ্ন এবং 39 নম্বর প্রশ্ন, দেখো সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে সিলি পয়েন্ট। দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত কিছু শব্দ সমূহ দেখে নেব। অ্যাসেজ শব্দটি যুক্ত ক্রিকেটের সাথে, স্ম্যাশ শব্দটি যুক্ত ভলিবলের সাথে, ক্যাডেল শব্দটি যুক্ত গল্ফের সাথে, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই শব্দগুলো যুক্ত রয়েছে সাঁতারের সাথে, নকআউট এবং জ্যাব শব্দগুলো যুক্ত রয়েছে বক্সিং এর সাথে, এলবিডব্লিউ যুক্ত রয়েছে ক্রিকেটের সাথে এবং পিভট ও টি এই দুটো শব্দ যুক্ত রয়েছে গল্ফ খেলার সাথে।
40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে এবং লাইক করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসতে উৎসাহ দেয় এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ এক্সাম, মিসলেনিয়াস এক্সাম এবং সামনেই আসতে চলেছে রেলওয়ের এক্সাম, এসএসসির এক্সাম। সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্র্যাকটিসগুলো ইম্পর্টেন্ট, কেননা জিকে প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে এবং প্রত্যেকটা পরীক্ষার যে সিলেবাস জিকের মোর অর লেস কিন্তু একদমই সেম টু সেম থাকে এবং পরীক্ষার মতোই স্ট্যান্ডার্ড আমরা প্রশ্নপত্র আলোচনা করছি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং সাথে আমি এক্সট্রা নোটস রাখছি, সেগুলো তোমাদের অনেক প্র্যাকটিস হবে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।